স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। বিশ্বকাপ না খেলতে পারায় রিশাদের কণ্ঠে আক্ষেপ। তবে বিগ ব্যাশের পর রিশাদ জ্বলে উঠলেন অদম্য বাংলাদেশ টি-20 কাপেও। বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা রিশাদ হোসেনের ক্যারিয়ারে দারুণভাবে বদলে দিয়েছে। টোটকা পেয়েছেন অনেক অজি গ্রেটদের। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই লেগ স্পিনার জ্বলে উঠতে চান সামনের সময়। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে ম্যাক্সওয়েল স্মিথরাও পাত্তা পায়নি। মিরপুরের শেরে বাংলায় দুরন্ত একাদশের ব্যাটাররা পাত্তা পাওয়ারই কথা না। বিগ ব্যাশে হোভার্টের জার্সিতে 12 ম্যাচে 11 ইনিংসে 15 উইকেট দখল করে সবার মন জয় করে এসেছিলেন রিশাদ হোসেন। মিরপুরে ফিরে টনি হেমিংয়ের পিচেও সেই একই রকম ছন্দে একই রকম রিদমে দেখা গেছে রিশাদ হোসেনকে। অদম্য টি-20-র প্রথম ম্যাচেই ধূমকেতু একাদশের এই লেগই দুরন্ত একাদশের বিপক্ষে 4 ওভারে 3 উইকেট মাত্র 21 রান দিয়ে। কি দারুণ লাইন লেন্থ, কন্ট্রোল দুর্দান্ত, লেগ স্পিন করছেন, গুগলি মারছেন, ভ্যারিয়েশন, মাথা খাটিয়ে আসলে বোলিং করছেন, যেটা কিনা আমরা বিগ ব্যাশেও দেখেছি। অর্থাৎ রিশাদ এখন কনফিডেন্সটা তার স্কাই হাই এবং তিনি ঘরে বাইরে ন্যাশনাল কালারে ঘরোয়া ক্রিকেটে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবখানেই দুর্দান্তভাবে পারফর্ম করছেন। ব্যাটিংয়ে, বোলিংয়ে, ফিল্ডিংয়ে রিশাদকে তো আসলে সবাই বলছে 3 ডাইমেনশন ক্রিকেটার। গেল বছর যখন পিএসএলে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন লাহোরের হয়ে, এবং সেখানেও পাকিস্তানের অনেক কমেন্টেটর এক্স ক্রিকেটারও বলেছেন যে রিশাদ 3D ক্রিকেটার। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি তিনি যে ফিল্ডিংটা করেন সেটা আসলে অন্য লেভেলের, এবং সেটাও দলের জয়ে বা দলের জন্য দারুণভাবে কাজে লাগে। রিশাদ যে ছন্দে আছেন, বিগ ব্যাশ মাতিয়েছেন, গেল বছর পিএসএলও মাতিয়েছেন, সামনের দিনগুলোতে নিশ্চয়ই অনেক দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও তার অফার আসবে। তবে একটা জায়গায় আফসোস, এই যে রিশাদ দুর্দান্ত ফর্মে আছেন, ছন্দে আছেন, কনফিডেন্স আছে তার, বিশ্বকাপটা মিস হয়ে গেল। বিশ্বকাপটা খেললে হয়তো রিশাদের জন্য আরও অনেক দুয়ার খুলে যেত, এমন একটা আফসোস ইমরুল কায়েসেরও আছে। পৃথিবীতে অনেক ফ্র্যাঞ্চাইজি খেলা, সো সেই ক্ষেত্রে আমাদের দেশে যারা টি-20 প্লেয়ার আছে তারা তো টেস্ট ম্যাচ খেলে না, অনেকে আবার ওয়ানডেও খেলে না। তো তারা যদি এই বিগ মঞ্চে যদি ভালো কিছু খেলে তারা ফ্র্যাঞ্চাইজি অফার পেত, অবভিয়াসলি তাদের জন্য ভালো হতো, তাদের কেরিয়ারের জন্য ভালো হতো। আপনি যদি দেখেন রিশাদ, সে অস্ট্রেলিয়া থেকে এত ভালো করেছে যে তাকে নিয়ে এখন অনেকেই কথা বলতেছে। হয়তো বা আমি চাই যে রিশাদ আইপিএলও খেলুক। তো এরকম অনেক ছেলের হয়তো অপরচুনিটি খুলে যেত, বা মানে ভালো ক্রিকেট খেললে মানে ওয়ার্ল্ড কাপে হয়তো বা তাদের মানে কেরিয়ার চেঞ্জ হয়ে যেত। বিশ্বকাপে খেলা হচ্ছে না, আইপিএলও যাওয়া হচ্ছে না, তবে পাকিস্তানের দরজা খোলা আছে। ডিরেক্ট সাইনিং এখনও হননি রিশাদ, তবে যতটুকু শোনা যাচ্ছে বেশ কয়েকটা দল তার সাথে যোগাযোগ করছে। ডিরেক্ট সাইনিংয়ে বনিবনা না হলেও হয়তো 11 ফেব্রুয়ারি যে পিএসএলে নিলাম সেখানে রিশাদ ভালো একটা দাম পাবেন, কারণ গেল বছর পিএসএলে তার দল চ্যাম্পিয়ন হয়েছে, তার অনেক বড় অবদান ছিল। পাশাপাশি মুস্তাফিজকে ডিরেক্ট সাইনিং করেছে অলরেডি, আরও কয়েকজনের সাথে আসলে ডিরেক্ট সাইনিং নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে বাংলাদেশ ক্যাপ্টেন টি-20-র লিটন কুমার দাসের কথাও শোনা যাচ্ছে। পাশাপাশি 11 ফেব্রুয়ারির পিএসএল নিলামে বেশ কজন বাংলাদেশিকে আসলে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিগুলো টানাটানি করবে, দলে নেবে, সেরকম একটা সম্ভাবনাও অনেক বেশি আছে। অর্থাৎ বাংলাদেশের ক্রিকেটারদের এখন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেওয়া হচ্ছে, খেলানো হচ্ছে, কারণ তারা পারফর্ম করছে। এবং এটা যদি চলমান থাকে তাহলে আন্তর্জাতিক টি-20-তে যে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্সটা সেরকম ভালো না। ইন ফিউচার এই ক্রিকেটাররা যদি বিভিন্ন দেশে খেলে তাদের আসলে পারফরমেন্স ভালো হবে, কনফিডেন্স ভালো হবে, এবং তারা আত্মবিশ্বাসী হবে, যেটা কিনা ন্যাশনাল টিমের পারফরমেন্সে অনেক ভালো একটা পজিটিভ প্রভাব পড়বে। সাইফুল রূপক, 71। এ যেন সিনিয়র টাইগারদের বিপক্ষে জুনিয়রদের লড়াই, বর্তমানের সাথে ভবিষ্যতের পাল্লা। যে অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্টের প্রথম ম্যাচে আকবর আলীর দুরন্ত একাদশকে 6 উইকেটে হারিয়েছে লিটন দাসের ধূমকেতু একাদশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দুরন্ত একাদশ। 31 রানে ওপেনিং জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। ধূমকেতু একাদশের বোলিং তোপে ব্যাট হাতে স্থায়ী হতে পারেনি কোনো ব্যাটার। 19.5 ওভারে 143 রানে অল আউট হয় আকবর আলীর দল। বল হাতে 3 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট তুলে নেন রিশাদ হোসেন। 144 রানের জবাবে উড়ন্ত সূচনা করেন সাইফ হাসান ও তামিম। 30 বলে 50 তুলে নেন সাইফ হাসান। শেষ পর্যন্ত লিটন দাসের 43 বলে অপরাজিত 65 রানের ঝোড়ো ইনিংসে 6 উইকেটে জয় পায় ধূমকেতু একাদশ। টি-20 বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডেতে ঘুরে ফিরে প্রশ্ন একটাই, কি হতে চলেছে ভারত পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ? দুই দেশের অধিনায়ককে প্রেস কনফারেন্সে কয়েক লাইন হলেও বলতে হয়েছে এই প্রসঙ্গে, যদিও দুজনের কারোই সক্ষমতা নেই কোনো সিদ্ধান্ত জানানোর। রিপোর্টে থাকছে বিস্তারিত।
যেন শুরু হয়ে গেছে টাইগার ক্রিকেট ফ্যানদের ধুকে ধুকে কষ্ট পাওয়ার দিন। ওয়ার্ল্ড কাপ ক্যাপ্টেন্স ডে হয়ে গেল দিব্যি, কিন্তু সেখানে নেই বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। এমনটা হচ্ছে ইতিহাসে প্রথম। টি-20 বিশ্বকাপে উড়ছে না লাল সবুজ পতাকা। এমন একটা বিশ্বকাপ যেখানে 52,000 বর্গ মাইলের কোনো টার্গেট নেই কোনো চাওয়া পাওয়ার হিসেব। কিন্তু এই ক্যাপ্টেন্স ডেতে টাইগাররা যেন না থেকেও ছিল শক্তপোক্তভাবেই। কারণ আইসিসি বাংলাদেশের সাথে যে অনাচার করেছে সেটার প্রতিবাদ হিসেবে পাকিস্তান সরকার দিয়েছে ঘোষণা, ভারতের সাথে তারা খেলছে না এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ, যেটা হওয়ার কথা ছিল আগামী 15ই ফেব্রুয়ারি। কোটি কোটি ডলার লস গুনতে চলেছে আয়োজক থেকে ব্রডকাস্টাররা। এবারে আলোচনা চালানোর চেষ্টা হচ্ছে ব্যাক চ্যানেলে। এসব তোড়জোড় যখন চলছে তখন ভারতের অধিনায়ক সূর্যা কুমার যাদব ক্যাপ্টেন্স ডে আর প্রেস মিট অ্যাটেন্ড করছেন মুম্বাইতে, সাথে আরও 11 দলের অধিনায়ক। অন্যদিকে পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগা অ্যাটেন্ড করছেন কলম্বোর ক্যাপ্টেন্স ডে, যেখানে তার সাথে দাসুল সানাকা, মিচ মার্শ, পল স্টার্লিং, স্কট এডওয়ার্ডস, মোহাম্মদ ওয়াসিম এবং সিকান্দার রাজাও যোগ দিয়েছিলেন সেলিব্রেশনে। এই ডামাডোলের মধ্যে এনডিটিভি জানাচ্ছে সূর্যা কুমারের সাথে সালমান আঘার কমিউনিকেশনও হয়েছে। সূর্যা জানিয়েছেন তাদের এই ম্যাচ খেলতে কোনো আপত্তি নেই, সময় মতো তারা শ্রীলঙ্কার বিমানে চড়বে এবং ভেন্যুতে গিয়ে প্রতিপক্ষের অপেক্ষা করবে। ওদিকে সালমান আঘা শুধু বলেছেন পাকিস্তান বাংলাদেশের পাশে আছে। এরপর প্রেস মিটেও সালমান আঘা বলেছেন বাংলাদেশ তাদের ভাইয়ের মতোই। সেখানকার মানুষ যে পাকিস্তানকে সমর্থন দিচ্ছে তার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং লিটনরা যে এই বিশ্বকাপের অংশ হতে পারছেন না তার জন্য করেছেন দুঃখ প্রকাশ। পাকিস্তান ক্যাপ্টেন নিজের একই রকম অবস্থান ধরে রেখেছেন অফিসিয়াল প্রেস ব্রিফিংয়েও। তবে সেখানেই প্রশ্ন আসে, 15 ফেব্রুয়ারির ম্যাচটা না হলেও সম্ভাবনা আছে আরও একাধিকবার ভারত পাকিস্তানের দেখা হওয়ার। সেটা হতে পারে ফাইনালেও। সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবে ম্যান ইন গ্রিনরা? প্রশ্নটার উত্তর সম্ভবত সালমান আঘার কাছে তৈরিই ছিল। পাকিস্তানি ক্যাপ্টেন বলছিলেন ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তান সরকারের। যদি তাদের বিপক্ষে ফের ম্যাচ পড়ে তাহলে অবশ্যই বিষয়টি নিয়ে তারা সরকারের সাথেই আলোচনা করবেন এবং সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেই প্ল্যানেরই এক্সিকিউশন হবে। সালমান আঘার তুলনায় ভারতের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদবের জন্য প্রেস সামলানোর কাজটা বেশ সহজই ছিল। ক্যাপ্টেন্স ডেতে তিনি বলছিলেন বয়কটের সিদ্ধান্ত পাকিস্তান নিয়েছে, তবে ভারত ম্যাচটা খেলতে চায়। আইসিসি একটা ফিক্সচার দিয়েছে যেখানে নিউট্রাল ভেন্যুও আছে। ভারত সময় মতো তাদের নির্ধারিত ভেন্যুতে যাবে, বাকিটা ক্রিকেটারদের চিন্তার বিষয় না। এসবের বাইরে হাজার কথার এক কথা, বাংলাদেশ এবারে খেলতে পারছে না বিশ্বকাপ। কোয়ালিফাইড টিম হয়েও তারা এখন দর্শকের ভূমিকায় আর মিডিয়া ব্রিফিংয়ের আলোচনার টপিকে। খালিদ জামিল, একাত্তর। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোনোভাবেই ম্যাচ খেলবে না পাকিস্তান, সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আইসিসির দ্বৈত নীতিকে তীব্র নিন্দা জানিয়ে শাহবাজ বলেন বাংলাদেশের পাশে ভেবেচিন্তেই দাঁড়িয়েছে পাকিস্তান। মন্ত্রিসভায় বক্তব্য রেখে এসব বলেন পাক প্রধানমন্ত্রী। কোহিনুর কণার রিপোর্ট। বিশ্বকাপে বাংলাদেশ গন কেস, তবে এই বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে যে আগুন জ্বলেছে ক্রিকেট দুনিয়ায় তা এখনো নেভেনি। আলোচনার কেন্দ্রে ভারত পাকিস্তান ম্যাচ। আইসিসি থেকে ভারতীয় গণমাধ্যম সবার কাজ এখন একটাই, রুটিন মেনে পাকিস্তানকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখা। সেই হুমকিতে কি পাকিস্তান পিছু হটবে? আদৌ কি পারবে 15 ফেব্রুয়ারির ম্যাচটা শেষ পর্যন্ত বয়কট করতে? এই যখন প্রশ্ন, তখন নীরবতা ভেঙে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মন্ত্রিসভায় বক্তব্য রেখে জানিয়ে দিয়েছেন নিজেদের শক্ত অবস্থানের কথা। টি-20 বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি যে ভারতের বিপক্ষে ম্যাচ আমরা খেলব না, কারণ এটি খেলাধুলার মাঠ, রাজনীতির নয়। আমরা খুব ভেবে চিন্তে অবস্থান নিয়েছি এবং আমাদের সম্পূর্ণরূপে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি এটা খুব উপযুক্ত সিদ্ধান্ত। শাহবাজ শরীফের কথাতেই স্পষ্ট, আইসিসির দ্বৈত নীতির প্রতিবাদ আর বাংলাদেশের পাশে দাঁড়াতে এত বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে এখনো নিশ্চিত নয় কোনো কিছুই, কারণ ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি পিসিবি, অর্থাৎ খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। এদিকে আইসিসির ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে সরব হয়েছেন ইংল্যান্ডের সাবেক লেজেন্ডারি ক্রিকেটার নাসির হোসাইন। স্কাই স্পোর্টসের এক পডকাস্টে নাসির প্রশ্ন তোলেন, বাংলাদেশের জায়গায় ভারত থাকলে আইসিসি কি পারত বাদ দিয়ে দিতে? যদি টুর্নামেন্ট শুরুর 1 মাস আগে ভারত জানাতো তারা বিশ্বকাপ খেলতে একটা দেশে যেতে চায় না,
তাহলে আইসিসি কি তাদের সিদ্ধান্তে অনড় থাকতো? দুর্ভাগ্য, আমরা বাংলাদেশকে বাদ দিয়েছি। ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ না খেলার সিদ্ধান্তকে সমর্থন করেন নাসির হোসেন। এই ইংলিশম্যান মনে করেন আইসিসি আর ভারতকে জব্দ করার এটাই একমাত্র সুযোগ। এর আগে বাংলাদেশের পক্ষ নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে কথা বলেছিলেন অস্ট্রেলিয়ান লেজেন্ড জেসন গিলেস্পি। যদিও হেনস্থার শিকার হয়ে সেই পোস্ট তাকে বাধ্য হয়ে মুছে ফেলতে হয়েছিল। সব মিলিয়ে ক্রিকেট দুনিয়ায় একক আধিপত্যে ভারত এখন মনস্টার। সবাই সব জানে বোঝে, তবে ক্ষমতার কাছেই করতে হয় অসহায় আত্মসমর্পণ। কোহিনুর কণা, ৭১। ভারতের বিপক্ষে জোরালো অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যে করেই হোক আইসিসিতে অবসান ঘটাতে হবে ভারতীয় আধিপত্যের। কিন্তু তাই বলে কি ৭-৫ না ভেবেই লড়াইয়ে নেমেছে পিসিবি? পায়ের নিচে মাটি শক্ত করেই মহসিন নাকভিরা পুঁজি করেছে আইসিসির নিয়মকেই। কি সেই নিয়ম যার জেরে পাকিস্তান ভারতকে চ্যালেঞ্জ জানাতে সাহস পাচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপে ম্যাচ খেলবে না পাকিস্তান। পিসিবি ভাবছে তারা ভারতের আধিপত্যকে দাঁত ভাঙা জবাব দিয়েছে। অন্যদিকে বিসিসিআইয়ের ভাবনা, এবার পিসিবিকে জব্দ করার সুযোগ এসেছে। সীমান্তের উত্তেজনাকে ক্রিকেটীয় ময়দানে আনলেও আইসিসি, পিসিবি, বিসিসিআই এই ত্রিমুখী টানা হ্যাচড়ায় কিছুটা ব্যাকফুটে পাকিস্তান, যার বড় কারণই হলো এক চুক্তি যা দুই দেশের ক্রিকেট বোর্ড স্বাক্ষর করেছে, যেখানে স্পষ্ট বলা আছে আইসিসি ইভেন্টগুলোতে দুই দেশই একে অপরের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। এই অবস্থায় নিজেদের পদক্ষেপকে সুদৃঢ় করতে আরেক নিয়মের আশ্রয় নেওয়ার প্ল্যান করছে পিসিবি, আর তা হলো আইসিসির একটি ধারা যেখানে স্পষ্ট বলা আছে অপ্রত্যাশিত পরিস্থিতি যা একটি চুক্তি পূর্ণ হতে বাধা দিতে পারে। ভারতীয় গণমাধ্যমের খবর, পিসিবি এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান সরকারের সেই পোস্টটিকে দেখাতে পারে যেখানে স্পষ্টভাবে সরকারি নির্দেশের কথা বলা আছে। অবশ্য বিসিসিআইয়ের এক সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে যেখানে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানের কোনো সমস্যা হয়নি, সেখানে একই দিনে তাদের সরকার টি-20 বিশ্বকাপে খেলা বয়কট করার পোস্ট দিয়েছে। তাছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান সরকারের ক্ষেত্রে খুব একটা পার্থক্য নেই। পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন পিসিবির প্রধান পৃষ্ঠপোষক এবং বোর্ডের প্রধান হলেন একজন মন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক সেই সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে পাকিস্তান ও বাংলাদেশ বোর্ড রাজনীতিকে ক্রিকেটের সঙ্গে মেশাচ্ছে। ভারত সরকার বারবার নিরাপত্তা নিশ্চিত করার বিবৃতি দিলেও বাংলাদেশ দল ভারতে আসেনি। এখন পাকিস্তানও অযৌক্তিক কথা বলছে। তাছাড়া আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তান নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বলে একটা বোঝাপড়াও আছে। সব মিলিয়ে অবস্থা এমন দাঁড়িয়েছে যেখানে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করলেও কাহিনী এখানেই শেষ হচ্ছে না। বিসিসিআই চাইবে পিসিবিকে নানাভাবে নিষেধাজ্ঞার আওতায় আনতে, আর পিসিবি চাইবে আইসিসিতে ভারতের আধিপত্য সবার সামনে হাইলাইট করতে। পার্থ বণিক, ৭১। বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে এবার মার্কিন মুলুকে বেস ক্যাম্প করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। কানসাস সিটির কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরমেন্স সেন্টারে ট্রেনিং করবে আলবি সেলেস্তেরা। অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে এই পারফরমেন্স ভেন্যুতে অনুশীলনের জন্য বিশ্বকাপের অন্তত ১.৫ সপ্তাহ আগে মার্কিন মুলুকে পা রাখবে মেসির দল। আর্জেন্টিনার ট্রেনিং ক্যাম্পের বিস্তারিত থাকছে তাজিল খন্দকারের রিপোর্টে। ২০২৬ বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে সে কি উল্লাস! আলোর ঝলকানি, পুরো বিশ্বের ভক্তদের মেসি বন্দনা, সঙ্গে আনন্দ সৃজল। সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে ধন্যবাদ দিচ্ছেন সুপারস্টার। নিজের শেষ বিশ্বকাপে এর চেয়ে বেশি আর কি বা চেয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি? অমরত্বের স্বাদ পেয়েই তবে বিশ্বকাপ জার্নি শেষ হল এলএম10-এর। পুরো বিশ্বে এবার উৎসবের আমেজ। ছবিগুলো দেখে নিশ্চয়ই কিছুটা অবাকই হয়েছেন। কি ভাবছিলেন ২০২৬ বিশ্বকাপ ট্রফিটা জিতেই ফেললেন আর্জেন্টাইন মহাতারকা? হ্যাঁ, আলবি সেলেস্তে ফ্যানদের এখন শয়নে স্বপনে তো এই একটাই চাওয়া, আবারও বিশ্বকাপের শিরোপা জিতে নিজেকে আনন্দ উৎসবে ভাসিয়ে দেখলিও। ডিজায়ার্ড সেই ড্রিম ফুলফিল করতে এবার তোড়জোড় মেসি বাহিনীর। নিউ মিশনে সোলজারদের নিয়ে প্রস্তুত ক্যাপ্টেন লিওনেল মেসি। আইকনিক জার্সি, ব্র্যান্ড নিউ বুট আর প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে মার্কিন মুলুকে সুপারস্টার। বিশ্বকাপ প্রস্তুতিতে কোনো রকম ঘাটতি রাখতে চাইবে না লিওনেল স্ক্যালোনির দল, আর তাই তো
এবার নিজেদের হাই পারফরম্যান্স ট্রেনিং ক্যাম্প করার লক্ষ্য বিশ্বকাপ জয়ীদের। সেজন্য আর্জেন্টিনার পছন্দের জায়গার নাম প্রকাশ করল দেশটির ফুটবল ফেডারেশন। আগামী 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু লিওনেল মেসিদের। গ্রুপের বাকি 2 ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। তার আগে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আর্জেন্টিনার পছন্দের ক্যাম্প প্লেস হল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার কানসাস সিটিতে বেস ক্যাম্প করবে লিওনেল স্ক্যালোনির দল। ইতোমধ্যে এএফ এর বড় কর্তারা সেখানে বেশ কয়েক দফায় পরিদর্শন সেরেছেন। ওয়ার্ল্ড কাপ শুরুর 1.5 সপ্তাহ আগে মার্কিন মুলুকে পা রাখবে 3বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মূলত কানসাস সিটির কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে ট্রেনিং করবে মেসি, আলভারেজ, মার্তিনেজরা। মূলত কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টার অত্যাধুনিক সব প্রযুক্তি সমৃদ্ধ, যেখানে মেসিরা পাচ্ছেন 5টি আন্তর্জাতিক মানের ট্রেনিং পিচ, হাইপারবেরিক চেম্বার এবং আধুনিক রিকভারি ইউনিট, যা ফুটবলারদের শারীরিক ও মানসিক প্রস্তুতির জন্য একেবারেই পারফেক্ট। এছাড়াও সেখানে আছে অ্যাথলেটদের জন্য ক্যাফেটেরিয়া, ডেডিকেটেড লকার রুম এবং মানসিক প্রশান্তির জন্য একটি জেন রুমও রয়েছে, যেখানে মেডিটেশনের সুবিধা থাকছে আর্জেন্টিনা দলের জন্য। এদিকে শুধু আর্জেন্টিনা দলই সেখানে থাকবে না, গোটা কোচিং স্টাফের থাকার ব্যবস্থা করা হয়েছে কানসাস সিটির হোটেল অরিজিনে। স্টেডিয়াম থেকে যার দূরত্ব মাত্র 15 কিলোমিটার এবং ট্রেনিং সেন্টার থেকে প্রায় 30 কিলোমিটার। যাতায়াতের ক্ষেত্রে সমস্যা এড়াতে এমন প্লেস বেছে নিয়েছে এএফএ। তাজিন খন্দকার, 71। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।